কথা বলতেই রিদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পরে আমি বুঝে গিয়েছিলাম তুই কেমন ছেলে। আমি বললাম, রিদিতা আমি সত্যি বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে যাচ্ছে, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। রিদিতা বলল, আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামিগিরি বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। রিদিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিটা এসব নোংরা কথা কেন লিখেছিস? আমি বললাম, তানিশা বিশ্বাস কর আমি এসব লিখিনি, আমি ওকে আগের মতোই লাভ লেটারই দিয়েছিলাম। তানিশা বলল, চুপ কর, আরেকটা কথাও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কত কিনা করেছি আমি, আজ কেমনে পারলি রিদিতাকে বাজে প্রস্তাব দিতে? শেষমেশ তানিশাও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না, কি আর করার, চুপ মেরে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানের একটা হাসি দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সব কিছুর জন্য দুর্জয় দায়ী, কিন্তু এখন সকলেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে আমি অপরাধী, অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টা অতীতের কথা, এখন বাস্তবে ফেরা যাক। তারপর বিচার সবাই কাকা কাকিমা আসলো। তারা আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বলতাম, হ্যাঁ তা তো বটেই। তারা বলতো, তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম, তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা বলল, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে, এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে খুব ভালোবাসি, আমার মেয়ে তানিশার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে কি অতীতের কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে বল? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। ব্যাস, কাকিমা না করার কারণে আমি আর বলতে বাধ্য করিনি, এর জন্য বিষয়টা আজই আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো। বেশ, কাকা কাকিমা তারাও নিমেষেই চুপ হয়ে গেল, তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করলো এবং জিজ্ঞাসা করলো, এই ছেলে কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? রিদিতা বলল, জি আব্বু, এই ছেলেই। শফিক সাহেব বলল, রহমান এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং থেকে বিরত থাকে। কাকা বলল, আপনারা যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখের পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন, সালমান তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও। বেশ, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। বেশ, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করলো, আর এইদিকে বেতের আঘাত সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজোরে একটা আঘাত লাগে, যার দরুন চোখের কোণা থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, বেদ ভাই থাক, ও ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে।